40 বছরের ঘটনা। কুমিল্লা দেবিদ্বার থানার কাবিলপুর গ্রামের সত্যি ঘটনা। জালিম জয়নালের লাশ দাফন দেওয়া হলো না। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল আমাদের যে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর গল্প নয়, এটা সত্যি ঘটনা। ঘটনাটা শুনবেন। এরকম ঘটনা আপনাদের গ্রামে যদি হতো তাহলে আপনারা কি করতেন অবশ্যই কমেন্টে আপনারা লিখে দিবেন। চলুন আমরা মূল ঘটনায় চলে যাই। দেবিদ্বার থানার কাবিলপুর গ্রামের একজন সহজ সরল লোক ছিলেন মৃত আব্দুল সোবহান। মৃত আব্দুল সোবহানের 5 সন্তান ছিল ছেলে আর 3 সন্তান ছিল মেয়ে। মোট 8 সন্তানের সংসার ছিল আব্দুল সোবহানের। আব্দুল সোবহানের জায়গা জমিন কম থাকার কারণে তার বসতভিটায় কম জায়গা পাবে বলে 5 ছেলে কিভাবে ঘর দরজা করে থাকতে সমস্যা হবে বলে সে তারই চাচাতো ভাইয়ের ছেলের কাছে একটা আবদার রাখলো যে আমার 5 ছেলে না, আমার 6 ছেলে। আমি আমার 5 ছেলেকে যেরকম দেখি তোকেও আমি সেরকম দেখি। সে আম্বর আলীর ছেলে জয়নালকে আব্দুল সোবহান বলল। ঠিক তেমনি আম্বর আলী মরার পরে আব্দুল সোবহানকে জয়নাল বাবার মতন শ্রদ্ধা করতে লাগলো। আর আব্দুল সোবহানের 5 ছেলেকে সে আগলে ধরে রাখলো। তাদের বিপদ আপদে সে জয়নাল সব সময় পাশে থাকতো। যেরকম একটা কথা না বললেই নয়। আব্দুল সোবহানের ছেলে, মেজ ছেলে, তার নাম ছিল শাহিদ। শাহিদ যখন কোরিয়া যাবে, তার বিদেশের টাকার খুব প্রয়োজন, তখনই জয়নাল তার বাড়ির আরেক চাচাতো ভাই রমিজ মিয়া ভাইকে নিয়ে সেই টাকা সংগ্রহ করার পদক্ষেপ নিলেন। পদক্ষেপে কোরিয়া যেতে বহুত টাকা লাগতো। তখন দুইজনে মিলে সেই বেলা শহর থেকে লাভে টাকা আনলো, সেই জয়নাল এবং রমিজ ভাই মিলে। যখন এই টাকা লাভে আনলো তখন আব্দুল সোবহান জয়নালকে বলল, তুই কি করতেছিস? এই যে টাকাগুলো আনলি, এই টাকা দিব কে? তখন জয়নাল বলল, আপনার তো চিন্তা করার প্রয়োজন নেই, আগে তো সে বিদেশ যাক শাহিদ, পরে দেখা যাবে না। আমি আছি না, যদি শাহিদ দিতে না পারে আমার জায়গা জমিন বিক্রি করো, আমি টাকা দেব, তবু আমার ছোট ভাই বিদেশ যাওয়া যাতে বন্ধ না হয়। এরকমভাবে জয়নাল আব্দুল সোবহানের সাথে চলতে শুরু করলো। তখন আবার আব্দুল সোবহানের 5 ছেলে জয়নালকে ঠিকই আপন বড় ভাইয়ের মতন দেখত। তারা কখনো জয়নালকে জ্যাঠতো ভাই হিসেবে দেখত না। তারাও জয়নালকে আপন বড় ভাইয়ের মতন দেখতে শুরু করলো। এভাবে চলতে লাগলো। সেই বিদেশ যাওয়ার আগেই একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা নিয়েই আজকের সেই মূল গল্প। দর্শক বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর যদি আপনাদের এই ঘটনাটা মিথ্যা হয়, আপনারা যাচাই করে দেখতে পারেন। যখন বিদেশ যাওয়ার আগেই আব্দুল সোবহান জয়নালকে ছেলের মতন দেখত, তখন বলল, দেখ আমার তো এই ছেলেগুলা এই অল্প জায়গার ভিতরে কিভাবে থাকবে,
তখন বাড়ির পাশেই দক্ষিণ পাশে জয়নালের সেই অংশীদারে 10 শতকের একটা প্লট ছিল। তখন বলল, এই জায়গা থেকে তুই আমাকে 3 শতক জায়গা দে। তখন জায়গার দাম ছিল 1 শতক 1100 টাকা। 3 শতকের জন্য আব্দুল সোবহান জয়নালকে 3300 টাকা নগদ দিলেন। কিন্তু সোবহান সহজ সরল থাকার কারণে তখন সোবহান সেই জায়গার কোনো দলিল করলেন না, বলল যে তুই দলিলটা দিয়ে দিস। তখন জয়নাল বলল, কাকু আপনি কোনো চিন্তা করবেন না। এই বলে জায়গা কেনাবেচা হলো। আর জয়নালও জায়গার দক্ষিণ পাশে বাড়ির দক্ষিণ দিক দিয়ে বাড়ির পাশে দিয়ে 3 শতক জায়গা মেপে সেই সোবহানকে দিয়ে দিলেন। তখন সোবহান তার ছেলেদের নিয়ে সেই জায়গার ভিতরে ধান চাষ ফসলাদি করা শুরু করলেন। এখন তো সেই 3 শতক জায়গা সোবহানের হয়ে গেল। এটা গ্রামবাসীর চোখের সামনের ঘটনা, এলাকাবাসী সবাই সেই ঘটনাটা জানে। কিন্তু সমস্ত ঘটনাটা জানতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণটা দেখেন। এভাবে করে আব্দুল সোবহান সেই জায়গা ভোগ দখল করে চাষাবাদ করতে শুরু করলেন। ইতিমধ্যে চান্দিনা থেকে দাউদকান্দি পর্যন্ত হাইওয়ে রোডের কাজটা হবে। সেই রাস্তা আগের চেয়ে অনেক চওড়া করা হবে, এই টেন্ডার হয়ে গেল। কাজ শুরু হবে। আমাদের গ্রামের পূর্ব পাশের এক মাঠ ছিল, এই মাঠ থেকেই চান্দিনা থেকে দাউদকান্দি পর্যন্ত রাস্তার কাজটা যে ইরকন কোম্পানি ছিল তারা করবে। কাজ শুরু হয়ে গেল। কাজ শুরু হওয়ার আগে রাস্তা করতে তো মাটি লাগবেই। সেই মাটিটা আবার সেই 10 শতকের জায়গার 60% একর করে সরকার নিয়ে গেছিল। সেই জায়গার টাকাটা সে আম্বর আলীর বেঁচে থাকতে তারা বাড়ির সবাই ওই জায়গার টাকাটা বন্টন করে সবাই খেয়েছিলেন। কিন্তু ওই প্লটটা ছিল 30 শতকের। 30 শতকের ভিতরে 3টা বার ছিল 10 শতক করে। সেই একজনেরই গাছবাগ ছিল আম্বর আলী, আর আম্বর আলীর ছেলেই হচ্ছে জয়নাল। যখন মাটি কাটার জন্য আসছিল তখন বাড়ির দক্ষিণ পাশের সেই 10 শতকের প্লটের এবং পাশের যত জমিন আছে একরের জায়গা, তার থেকে মাটি নিয়ে গেল সেই ইরকন কোম্পানি। মাটি নেওয়ার সময় যখন বাকি 3 শতকের দক্ষিণের জায়গাটা গর্ত হয়ে গেল, তখন আব্দুল সোবহান তার ছেলে আবু তাহের সম্মিলিত হয়ে বলল যে এই জায়গাটা দিয়ে কি হবে। তখন পাশের জায়গাটা সেই কোম্পানির গাড়ি দিয়ে মাটি ভরাট করেছিল সেই আবু তাহেরের 5 ভাই। তখন সেই গর্ত জায়গার জন্য জয়নালকে বাকি যেই 7 শতক জায়গা ছিল 10 শতকের ভিতরে 10,000 টাকা দেওয়া হলো জয়নালকে। সেখানে তখন আব্দুল সোবহানের ছেলে শাহিদ এবং তার ছোট ভাই আমির এবং বড় মেয়ের ছেলে আনোয়ারকে নিয়ে রমজানের রাতের ভিতরে পুকুর কেটে মাটি কেটে সেই 3 দিকের পার বানানো শুরু করলো। সেই রমজানের ভিতরে পুকুর বানিয়ে তারা ছোট্ট একটা পুকুর বানালো। এখন তো এই জায়গার মালিক হয়ে গেল আব্দুল সোবহানের 5 ছেলে। আগের 3 শতক কিনা, পরের যেই 7 শতক জায়গার জন্য জয়নাল তো 10,000 টাকা নিল। যদিও সরকারি একরের জায়গা বিক্রি হয় না, তবে ভোগ দখল অনুযায়ী সামনের জায়গা যার থাকবে তারাই পাবে। এটাই বাংলাদেশের নিয়ম ও রুলস এবং আইন।
এভাবে করা তারা খেতে লাগলো। আর যেই জায়গাটাতে মাটি দিয়ে ভরাট করলো সেই জায়গার ভিতরে তারা ঘর দরজা এবং ইটের বাথরুম করে তারা বসবাস শুরু করতে লাগলো। তখন দলিল নিয়ে আর কোনো কথা হচ্ছে না, আর জয়নাল এবং জয়নালের ছেলেরাও কোনো বাধা দিচ্ছে না, কারণ জায়গা তো সোবান কিনে নিয়েছে। এটা গ্রামবাসী সবাই দেখতেছে এইভাবে থাকার কারণে। হঠাৎ করে সেই জায়গা দিয়ে আবারও রাস্তা হয়ে যাবে, ঢাকা এবং চট্টগ্রামের হাইওয়ে রাস্তা হয়ে যাবে। এর ভিতরে জয়নাল তো সোবানের ছেলেদেরকে আগলে ধরে রেখেছিল। এর ভিতরে অনেক ঘটনা আছে, সব ঘটনা বা নাই বললাম। এক সময় আব্দুল হাকিম ছিল সেই আবু তাহের এবং আব্দুল সোবানের ভাতিজা। সেই আব্দুল হাকিম আব্দুল সোবানের ছেলেদের সাথে জায়গা নিয়ে একটু চাপাচাপি সীমা করতে চাইতো, কিন্তু তখন জয়নাল এসে বাধা দিত। একদিন হাকিমকে বলে ফেলল সেই জয়নাল, যদি আর একটা এই আইলের ভিতরে কোপ দেওয়া হয় তাহলে হাতে কাছিটা দেখছো, এই কাছি দিয়ে তোমার বুকটা ছিঁড়ে ফেলবো। এই কথাটা তখন জয়নাল হাকিমকে বলেছিল। দেখেন বন্ধুরা, কেমন করে সোবানের ছেলেদেরকে আগলে রাখত সেই জয়নাল। সেই জয়নালের পরিবর্তনের ঘটনা এখনই শুনতে পাবেন। এরকম করে সোবানের ছেলেদেরকে জয়নাল আগলে রাখলো। যখন আবারও নতুন করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের টেন্ডার হয়ে গেল, তখন সেই সোবানের ছেলেরা যেই জায়গা করেছিল মাটি ফেলে, সেই জায়গার ঘর এবং ইটের বাথরুম ভেঙে আবারও পাট দিয়ে সরকার জায়গা নিয়ে নিল। নেওয়ার পরে যখন জায়গাটা ঘরটা ভাঙ্গা হলো, তখন জয়নাল ব্রিক ফিলের ইটের ভাটায় কাজ করত। তখন একটু জয়নাল বয়সের ভার হয়ে গেল। আর 1995 সালে তো আব্দুল সোবান 1995 সালের নভেম্বরের 8 তারিখে দুনিয়া থেকে আব্দুল সোবান চলে গেলেন। কিন্তু চলে যাওয়ার আগে কিন্তু সেই জায়গার দলিলটা করা হলো না। কিন্তু জয়নালকে খুব বিশ্বাস করতেন, বলেছিল তুই জয়নাল দলিলটা দিয়ে দিবি। তখন জয়নাল বলল, কাকু আপনি তো চিন্তা করবেন, আমি তো জায়গা দিয়ে দিছি। যখন আবার নতুন করে হাইওয়ে রোডের রাস্তার কাজ চালু হলো, তখন যখন জায়গাটা একটু ফাঁকা হলো, তখন তো জয়নাল ব্রিক ফিলে ইটের ভাটার কাজ করত। তখন জয়নাল যখন একটু বয়স হলো, তখন যখন আর কাজ করতে পারতো না, তখন সেই আব্দুল সোবানের বড় ছেলে আবু তাহেরকে বলল, আমি তো এখন আর ব্রিক ফিলে কাজ করতে পারি না ভাই, আমার তো বয়স হয়েছে, আমি একটু এক পাট দিয়ে একটা দোকান করে চলি। তখন আবু তাহের বলল, আপনি তো আমাদের বড় ভাই, আপনি দোকান দিবেন এটা কি আবার বলা লাগে, আপনি করেন। তখন জয়নাল বলছিল, না জায়গাটা তো তোদের, এই জন্য বললাম। কয় আপনি যতদিন ইচ্ছা ততদিন করেন। তখন আব্দুল সোবানের আরেক মেজ ছেলে জহির 8,000 টাকাও দিল ধার হিসেবে দোকানটা করার জন্য। এখন জয়নালের দোকান হয়ে গেল, দোকান শুরু করলেন। শুরু করার পর এখন থেকে জয়নালের চোখ খুলতে শুরু করলো। তার বউ খুব ছিল খারাপ ছেলে, তার বড় ছেলে আনিস ছিল খুব খারাপ ছেলে। যখন এই জায়গার দাম বেড়ে গেল, এখন রাস্তার সাথে হয়ে গেল, তখন তার বড় ছেলে আনিস আর বউ জয়নালকে কুপরামর্শ দেওয়া শুরু করলো। বলল, যখন এখন এখানে আমরা দোকানই করে ফেললাম, এই জায়গাটা আর তাদেরকে দেব না। এই কথা যখন বলল তার বউ আর ছেলে, তখন জয়নাল বলল, না আমি তো এই জায়গা বিক্রি করে দিয়েছি, আমি আর এই জায়গার প্রতি লোভ করব না। আমাকে তারা খুব বড় ভাইয়ের মতন দেখে, জানে, শ্রদ্ধা করে, আমি বলা মাত্রই তো আমাকে দোকান করতে দিল, আমি তাদের সাথে বেইমানি করতে পারি না। তখন জয়নাল তার বউ এবং ছেলের প্রত্যেক দিনের ঘ্যানর পেছর করার কারণে আস্তে আস্তে জয়নালের চোখ খুলতে শুরু করলো। তখন থেকে জয়নাল
সোবানের ছেলেদের সাথে এখন আগের যেই ব্যবহার ছিল সেটা উল্টে সে এখন সোবানের ছেলেদের সাথে আস্তে আস্তে খারাপ ব্যবহার করা শুরু করলো। এখন যখন সোবানের ছেলেরা দলিল চায় তখন সে বলতে লাগলো, এই জায়গা তো আমি বিক্রি করি নাই, আমি সোবানকে এমনিই দিছিলাম। আবার এই জায়গা দলিল দেওয়ার জন্য, সাবকাওলা দলিল দেওয়ার জন্য জয়নাল আবার গ্রামের লোকদের সামনে স্টাম্পের ভিতরে সিগনেচারও করেছেন। সাইট মেনশন নিয়ে একটু গন্ডগোল হওয়ার কারণে জয়নাল আর দলিলটা দিল না। গ্রামের কিছু বদমাইশ, কিছু কুম পরামর্শ দেওয়ার মতন কিছু লোক সব গ্রামেই থাকে। ওই গ্রামের কিছু লোক তখন পরামর্শ দিল, এই সাবকাওলা দলিলের কারণে, ওই সাইট মেনশনের কারণে তুমি পরবর্তীতে বিপদে পড়তে পারো। এই কারণে জয়নাল দলিল দেওয়া থেকে বিরত থাকলো। তখন থেকে জয়নাল গ্রামের কিছু খারাপ মানুষের পরামর্শে, জয়নালের স্ত্রী এবং পোলার খারাপ পরামর্শের কারণে সে পরিবর্তন হতে লাগলো। সে এখন বলে আর দলিল দিবে না। এই বলে দুই একবার বিচার হলো গ্রামে। বিচারের সামনে, চেয়ারম্যানের সামনে সে স্বীকার করে দলিল দিবে। যখন চেয়ারম্যান চলে যায় তখন আর দলিল দিবে না। এই বলে গ্রামের অনেক মানুষ জয়নালকে বিভিন্নভাবে বলছিল, ভাই এই দলিলটা দিয়ে দেন, মরা তো লাগবেই। সে একবার বলে দিবে, আরেকবার বলে দিবে না, এরকম বলে সে বিভিন্নভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এখন সে তার বড় ছেলে এবং সেই সোবানের ছেলেদের উপরে হামলা আক্রমণ করতে শুরু করে, বিভিন্ন হুমকি দুমকি দেওয়া শুরু করলো। সেই জায়গার লোভে জয়নাল পরিবর্তন হয়ে গেল। এইভাবে করে চলতে লাগলো। গ্রামের সবাই চেষ্টা করতে লাগলো দলিলের জন্য। গ্রামের এক সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে তাকে বলা হলো দলিলের জন্য। তারপরে সে এখন অস্বীকার করে, একবার বলে দলিল দিবে, আরেকবার বলে দিবে না। তখন সচেতন নাগরিকের মাধ্যমে সেই গ্রামের ভিতরে চিঠি বিলি করা হলো সেই জালিম জয়নালের বিরুদ্ধে। মরলে তাকে মাটি দেওয়া হবে না, জানাজা দেওয়া হবে না যতক্ষণ না এই জায়গার সমাধান না হয়। এই বলে বহুবার চিঠিপত্র এবং গ্রামের ভিতরে সচেতন নাগরিকরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা করতে শুরু করলো। এরই মাঝে জয়নাল আবার সেই সোবানের ছেলেদেরকে মুখেও হুমকি দেয়, মেরে ফেলবে, গাড়ি পুড়ে ফেলবে, গাছ কেটে ফেলবে, ঘর ভেঙে ফেলবে, পুড়ে ফেলবে, এবং এইসব মুখেও বলে আবার চিঠির মাধ্যমেও সে হুমকি দেওয়া শুরু করলো। আব্দুল সোবান যেরকম শান্ত ছিলেন, তার ছেলেরও এরকম শান্ত। তাই তারা মারামারি, ধরাধরি এগুলা কখনোই পছন্দ করতেন না বা নিজেরাও করতেন না। তখন তারা অপেক্ষায় আছে, একদিন না একদিন এই জায়গার বিচার হবে। তখন গ্রামে বলা বলি শুরু করলো, জয়নাল যদি ওই জায়গার কোনো সমাধান না করে তাহলে তাকে দাফন করতে দেওয়া হবে না। এরকম গ্রামের ভিতরে প্রচার শুরু করতে লাগলো সেই সোবানের ছেলেরা। একদিন সেই বাড়িরই সিরাজ ভাই জয়নালকে দোকানে বলল, জয়নাল এই জায়গাটা তো আমরা জানি, তুই তো জায়গাটা সোবান কাকুর কাছে বিক্রি করছিলি, সেই জায়গার দলিলটা দিয়ে দে। তখন জয়নাল বলল, আমি তো দলিল দিতে চাই, তারা তো নেয় না। কিন্তু তখন সাথে সাথে সিরাজুল ইসলাম তখন আব্দুল সোবানের ছেলে ছোট আমিরকে কল দিল। আমির তখন সকালে ঘুম থেকে উঠে সেই সিরাজ ভাইয়ের কাছে চলে আসলো, বলল তাড়াতাড়ি জয়নালের দোকানে আয়। যখন আমির ঘুম থেকে উঠে চলে গেল তখন গ্রামের সব মানুষ সেই দোকানে বসা ছিল। তখন সিরাজ ভাই কথাটা তোলার পরে তখন জয়নাল বলল যে 1 শতক জায়গা বিএস খতিয়ানে আছে, বাকি জায়গাটা তখন একোয়ার করে নেওয়া হয়েছে। এই
1 শতক থেকে আমি 80 পয়েন্টের দলিল দিই আর 1 শতকের দখল দেওয়া হবে। তখন সোবানের ছোট ছেলে হেসে বলল, ভাই 80 পয়েন্টের দলিল দেওয়ার কি দরকার, আপনি 1 শতকের দলিল দেন আর আপনার কয় শতক জায়গা লাগবে, পিছনের ঘর ভেঙে আপনাকে জায়গা দেওয়া হবে। যখন গ্রামের সমস্ত লোকের সামনে সোবানের ছোট ছেলে এই কথা বলল, তখন জয়নাল হেসে বলল, ঠিক আছে 1 শতকের দলিল দেব। গ্রামবাসী সবার সামনে জয়নাল স্বীকার করলো দলিল দিবে। সেই কথা মতন আবারও দলিল লেখা হলো নতুন করে। সেই লেখার পরও জয়নাল আর দলিল দিতে চায় না। আবারও তার ছেলে এবং বউ গ্রামের কিছু খারাপ মানুষ মোড় ঘুরিয়ে দিলেন দলিল যাতে না দেয়। এরকম করে চলতে লাগলো। কিন্তু সোবানের ছোট ছেলে তখন জয়নালকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করে, কিন্তু জয়নাল বুঝতেছে না। একবার সোবানের ছোট ছেলে আমির উদাহরণ দিয়ে বলল যে, ভাই একদিন তো আমরা চলে যাব, কী লাভ হবে? আমরা বেঁচে থাকতে যদি এই জায়গাটার একটা সমাধান করে না যাই, তাহলে তো পরবর্তী জেনারেশন তারা এই জায়গা নিয়ে অনেক মারধর করবে, অনেক একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবে। এরকম বলে বহুতবার বুঝালো সেই জয়নাল। একবার বলে দলিল দিবে, আরেকবার বলে দলিল দিবে না। সেই সিরাজুল ইসলাম ভাই আবারও একদিন সেই আমিরকে নিয়ে জয়নালের করে বসলেন। তখন আবারও সেই সিরাজুল ইসলাম ভাই জয়নালকে বললেন, ভাই দলিলটা দিয়ে দে, আমরা যে কোনো সময় মারা যেতে পারি। এই দলিলের কারণে দুই ফ্যামিলির ভিতরে একটা দ্বন্দ্ব থাকুক, তুই কি চাস? এই বলে যখন সিরাজ ভাই বলল, তখনও সে দলিল দিতে নারাজ হলো। তখন সোবানের ছোট ছেলে আমির বলল, ভাই তার ছেলে একজন মিজান নামে সামনে আসলো, তার গায়ে টান দিয়ে বলল, আপনি যদি এই জায়গায় দলিলটা না দেন, হ্যাঁ মরার আগে দেখবেন সোবানের ছেলেরা আপনার ছেলেদেরকে মারতে চাইবে, আঘাত করতে যাবে, তখন আবার আপনার ছেলেরা সোবানের ছেলেদেরকে আঘাত করবে, আবার সোবানের ছেলেরা আপনার ছেলেদেরকে আঘাত করবে। এরকম পাল্টাপাল্টি একটা দ্বন্দ্ব থাকবে যদি আপনি জায়গাটা সমাধান না করেন। তখন জয়নাল ক্ষেপে আবারও বলা শুরু করলো যে, দেখি সোবানের ছেলেরা কি করতে পারে। এই উদাহরণ দেওয়ার পরও জয়নাল রাজি হলো না। তখন ছোট ছেলে বেরিয়ে চলে আসলো সেই আমির। তাকে অনেকভাবে বোঝানোর পরও সে রাজি হলো না। কিন্তু বিভিন্ন পরিস্থিতি জয়নাল সৃষ্টি করা শুরু করলো সেই গ্রামের ভিতরে সোবানদের পরিবারে। এভাবে চলতে লাগলো। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল, আপনাদের গ্রামে যদি এরকম ঘটনা ঘটতো তখন আপনারা কি করতেন? জয়নাল যদি সেই আপনাদের গ্রামেরই একজন থাকতো, তখন আপনারা কি করতেন? অবশ্যই আপনারা এই ঘটনাটা সম্পূর্ণ শোনার পরে আপনাদের মতামতটা কমেন্টে তুলে ধরুন। আর এরকম যাতে কোনো গ্রামে না হয়, আপনাদের কাছে একটা বিশেষভাবে অনুরোধ থাকবো, আপনারা যদি কখনো কারো কাছ থেকে জায়গা জমিন কিনে থাকেন, আপনাদের কাছে টাকা না থাকলেও টাকা লাভে শোধে টাকা এনে হলো, কিস্তিতে টাকা তোলো সাথে সাথে দলিল করে ফেলবেন। আর যদি দলিল না করেন, তাহলে এরকম জয়নালের মতো দুশ্চরিত্র লোকদের কাছে আপনারা লণ্ডভণ্ড হয়ে যাবেন। সেই জায়গার দলিল থেকে আপনারা বিরত থাকতে পারেন। এই জন্য জায়গা জমিন কেনার সাথে সাথে আপনারা দলিল করে নেবেন, না হলে এরকম সোবানের ছেলেদের মতন আপনাদেরকেও পছলাতে হবে। তাই পরবর্তী আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। বেল আইকনটা টিপে রাখবেন যাতে আমাদের সমস্ত ভিডিও আপনারা ঘরে বসে দেখতে পান। ভালো থাকুন, সুস্থ থাকুন। গল্পের ঘটনাটা নিয়ে একটা কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।